আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ এক্সট্রায় সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে এই অনুষ্ঠানে আমরা কথা বলি। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খেলাধুলা। আমরা জাতীয় নির্বাচন শেষ হলো, আমরা ধীরে ধীরে অন্যান্য বিষয়ের দিকেও একটু দৃষ্টি ফেরাচ্ছি। আজকে খেলাধুলা এবং খেলাধুলায় নতুন সরকার গঠিত হয়েছে এবং নতুন বছরও আমরা একদম প্রায় শুরুর দিকেই আছি। ফলে আজকে খেলাধুলা নিয়ে কি প্রত্যাশা বছর জুড়ে এবং সামনের দিনগুলোতে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আছেন কলামিস্ট এবং ক্রীড়া বিশ্লেষক ইকরামুজ্জামান, রয়েছেন সাবেক ফুটবলার জাতীয় ফুটবল দল আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা যদি খেলাধুলা এবং প্রত্যাশা এই বিষয়টাকে যদি একটু মিলিয়ে যদি আলোচনা করবার চেষ্টা করি, অনেক রকম বিষয় এবং অনেক রকম দৃষ্টিকোণ আসলে চলে আসে। আমি একটু ইকরামুজ্জামান আপনাকে প্রথম আপনার কাছেই যাচ্ছি। নতুন সরকার, নতুন বছর, অনেক কিছু মিলিয়ে আসলে একটা যদি অ্যাঙ্গেল বের করার চেষ্টা করি, কি প্রত্যাশা, একটা ছোট ভূমিকা শুনে নিই আপনার কাছ থেকে, এরপর আমরা আলোচনার ভেতরে ঢুকবো। নতুন সরকার গঠিত হয়েছে, কিন্তু এই মহাজোট সরকার গত 10 বছরও কিন্তু ক্ষমতায় ছিলেন। জাস্ট এরপরে এবার তৃতীয় টার্মে মহাজোট সরকার এসেছেন এবং ইতিমধ্যেই প্রাইম মিনিস্টার নিজেও শপথ নিয়েছেন এবং আমাদের স্পোর্টসের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহাম্মদ জাহিদ আহসান। এই জাহিদ আহসানের একটা ব্যাপার রয়ে গেছে যে উনি 10 বছর সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত পর্যবেক্ষণ বা বলতে চাচ্ছি যে এটা একটা প্রজ্ঞাচিত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, কারণ 10 বছরের অভিজ্ঞতাটা উনি এখন কাজে লাগানোর সুযোগ পাবেন। এই ক্ষেত্রে একটা কথা বলে নেই, যেটা হয়েছে যে স্বাধীনতার পর থেকে গত 10 বছরে যে উন্নতি হয়েছে, ক্রীড়াক্ষেত্রে সাফল্য এবং কাঠামোগত উন্নতি আর কখনো হয় নাই গত 10 বছরে। এই সরকারের কিন্তু সবচেয়ে বড় যেটা ইশতেহার, সেটা হয়েছে যে অগ্রগতিকে, উন্নয়ন এবং অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা নিয়েই এসেছেন। এবং স্পোর্টসেও কিন্তু আমি আগে যে বলেছি যে 1971 সাল থেকে নিয়ে এ পর্যন্ত গত 10 বছরে যে উন্নতি হয়েছে, খেলার সাফল্য, স্থাপনা নির্মাণ, বস্তুগত সুযোগ সুবিধা এবং তারুণ্যকে যেভাবে সমর্থন দেওয়া হয়েছে, আর কখনো এভাবে হয়নি। এখন যে নতুন সরকার এসেছে, তাদের যেটা করার দায়িত্ব হবে, সেটা হবে, এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে এই উন্নয়নটাকে, অগ্রগতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটাকে ধরে রাখা। তো এর জন্যই যে মন্ত্রী যিনি এসেছেন, আগে যেটা বলে ফেলেছি, সেটা হয়েছে যে উনি সংসদীয় কমিটিতে ছিলেন এবং 10 বছর ছিলেন। এতে করে ক্রীড়াঙ্গনের সমস্ত বিভিন্ন ব্যাপারে তার একটা অভিজ্ঞতা আছে, তার নিজস্ব একটা পর্যবেক্ষণও আছে। এবং ইতিমধ্যেই বোধহয় আমরা সবাই শুনেছি যে উনি মিডিয়ার সঙ্গে যখন কথা বলেছেন, তখন 3-4টি জিনিসের উপর গুরুত্ব আরোপ করেছেন। সেটা প্রথম কথা হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হবে, এটা একটা। তারপরে সবচেয়ে বড় কথা হয়েছে যে উনি একটা স্বপ্ন দেখছেন, যে স্বপ্নটা হবে যে বাংলাদেশকে এই আগামী 5 বছরে কোথায় নিয়ে যেতে পারেন। 2 3 নম্বর হয়েছে উনি চিন্তা করছেন যেটা, যে একটা স্বল্পমেয়াদী পরিকল্পনার কথা ভাবছেন উনি। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে, আমি প্রথমে বলেছি যে চ্যালেঞ্জের ব্যাপার আছে। উনি কিছু কথা বলেছেন যে কতগুলো খেলাকে আমি প্রাধান্য দেব যেগুলো আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে। এই ক্ষেত্রে দুঃখজনক হলেও সত্যি, গত 21 বছর ধরে বাংলাদেশের পুরনো ক্রীড়ানীতি চলছে, কোনো নতুন ক্রীড়ানীতি আসেনি। নতুন মন্ত্রীর জন্য যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, যে নতুন ক্রীড়ানীতি ইমিডিয়েটলি আলোর মুখ দেখানো এবং সেই অনুসারে স্টেপ নেওয়া, যে কোন খেলাকে প্রাধান্য দেওয়া হবে এবং কোন খেলাকে দেওয়া হবে না। এটা তৃতীয় কথা হয়েছে, আমাদের যে প্রেক্ষাপট এখন, সেই প্রেক্ষাপটে কিন্তু তারুণ্য প্রাধান্য ক্রীড়াঙ্গন হয়ে গেছে এখন। এবং এটা কিন্তু খুব ভালো কি বলবো, এটাকে একটা হয়ে দাঁড়িয়েছে, ট্রেন্ড হয়ে যে ট্রেন্ড সেট করা হচ্ছে যে তারুণ্যকেই প্রাধান্য দিতে হবে। এবারে নির্বাচনে কিন্তু তারুণ্যরাই একচেটিয়া ভোট দিয়ে এই সরকারকে এনেছেন, একচ্ছত্রভাবে ভোট দিয়ে এনেছেন। এবং এই ক্ষেত্রে তারুণ্য যে ভালো কাজ করতে পারছে, ক্রীড়াঙ্গনে ভালো রেজাল্ট করতে পারছে, তার কিন্তু কিছু কিছু প্রমাণ আছে, যেগুলো আমরা পরে বলবো।
এখন ক্রীড়াঙ্গনের যে অবস্থা দাঁড়িয়েছে সেই ক্রীড়াঙ্গনকে এখন অন্যান্য সময় যেটা হয়, যেহেতু এই সরকারটাই এই মানে গত 10 বছর ধরে ছিল, এখন ক্রীড়াঙ্গনে কোনো ধরনের অস্থিরতা থাকবে না। এখন যেটা কাজ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যেককে ওই চেতনাটা মেনে নিয়ে ক্রীড়াঙ্গনকে সাজানোর দায়িত্ব পড়তে হবে। আপনার কথা থেকে অনেকগুলো পয়েন্ট পেয়ে গেছে, আমরা এই অনুষ্ঠানে সেগুলো নিয়ে একটু কথা বলবো। আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, আপনার কাছে যে বিষয়টা নিয়ে যেতে চাই, যে ভূমিকাটি আসলে শুনছিলাম, যে একটা বিষয় আমরা দেখলাম যে এর আগে যা ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আসলে ছিলেন তারা আসলে খেলাধুলার সঙ্গে সেই অর্থে সম্পৃক্ত ছিলেন না। নতুন প্রতিমন্ত্রী যিনি দায়িত্ব পেয়েছেন তিনি 10 বছর সংসদীয় কমিটির সভাপতি ছিলেন এবং এক ধরনের মানে খেলাধুলাকে অনেক কাছে থেকে দেখার সুযোগ পেয়েছেন, যেমনটি আমাদের আলোচনা এর মধ্যে উঠে এসেছে। ফলে এটাকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। আবার একই সঙ্গে আমরা যেটা দেখছি যে সাম্প্রতিক 1-2 দশকে ক্রিকেটের আলোয় আসলে অন্য খেলাগুলো আসলে কিছুটা ঢাকা পড়ে গেছে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা বা টিকে থাকা বা ভালো করা, সাফল্য ছিনিয়ে আনা, এরকম আসলে কোনো খেলাতে আমরা আসলে দেখছি না। কিন্তু ক্রিকেটই তো একমাত্র খেলা নয়, আরও অনেক খেলা রয়েছে। আসলে আমরা সম্ভাবনা এবং প্রত্যাশার জায়গায় কোথায় আছি অন্যান্য খেলা? ক্রিকেট নিয়ে নতুন করে আলোচনা করতে চান আজকে, বিষয়ে অন্য খেলাগুলোকে বা অন্য বিষয়গুলোকে একটু আজকে আলোচনায় আনতে চাই, আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে। বিক্রম ভাই বলেছেন অনেক কিছু, এটার মধ্যে আমি একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কি এখন সময় এসেছে, সুযোগে এসছে, যে ক্রীড়ামন্ত্রীও বলেছেন নতুন দায়িত্ব নেওয়ার পরে যে আমাদেরকে টপ প্রায়োরিটি দিতে হবে। আমাদের তো খেলা অনেকগুলি, প্রায় 30-35টার মতো আমরা খেলা খেলি, সেখানে টপ প্রায়োরিটি দিতে হবে যারা আন্তর্জাতিকভাবে দেশের সুনাম অর্জন করতে পারে। যে সমস্ত খেলাকে প্যাট্রোনাইজ করলে, তাদেরকে ঠিকমতো গাইড করলে সাফল্য আসতে পারে। আমি সবগুলিই পাবো না, যেগুলি টপ প্রায়োরিটি দিতে হবে, যেগুলি ভালো করবে তাদেরকে। সেক্ষেত্রে আমি তাদেরকে সাধুবাদ জানাই যারা এই কথার জন্য। এর দীর্ঘদিনের চাওয়া আমার ব্যক্তিগতভাবে এটা, যে যারা ভালো খেলছে, যাদের দিয়ে সম্ভাবনা আছে, যেই খেলাগুলি বেশি হাইলাইট হচ্ছে, সেই সমস্ত খেলাকে প্যাট্রোনাইজ করা। পাশাপাশি একটা জিনিস আমি অভিনন্দন জানাই যে ক্রীড়ামন্ত্রীকে, যে নতুন ক্রীড়ামন্ত্রী এসছেন, 10টি বছর সেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন, ক্রীড়াকে খুব কাছে থেকে দেখেছেন। ওনার অনেকগুলি সাজেশন ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে, উনি নিজেও বলেছেন। তো সেগুলি এবার নিজেই সেগুলি ইমপ্লিমেন্টেশন করার সুযোগ তার হাতে আসছে। আর সে একজন স্পোর্টস মাইন্ডের একজন ছেলে, আমি বলবো যে ছোটোবেলাতেই সেই স্পোর্টসকে ভালোবাসতো। তার সঙ্গে আমার অনেকবার দেখা হচ্ছে, অনেকবার কথা হচ্ছে। এই জন্যে আমি আশাবাদী যে একটা ক্রীড়া ব্যক্তিত্বকে আমি এখানে পেয়েছি, যেই লোকটি তার নিজের দর্শন দিয়ে এই ক্রীড়াকে নতুনভাবে সাজাবে। সে সাজানোর জন্য আমরা যারা আছি তাকে সহযোগিতা করার জন্য আমরা সব সময় তার পাশে থাকব। আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে উনি আরেকটি জিনিস বলেছে যেটা অত্যন্ত জরুরি এবং ভীষণভাবে এটা আমি মনে করি আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে খেলোয়াড়দেরকে ট্রেনিংয়ের আওতায় আনা। আমরা দেখা যাচ্ছে যে একটা টুর্নামেন্ট হবে, এই টুর্নামেন্টের জন্য 2 মাস, 1 মাস, 1.5 মাস আগে থেকে ট্রেনিং শুরু করে না, এটাকে 1 বছর, 2 বছর, 3 মাস দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় আনতে হবে যদি সাফল্য পেতে চাই। আমার স্পষ্ট মনে আছে 2008 সালে ইন্দো বাংলা গেমস হয়েছিল, আমি অলিম্পিকের ট্রেনিং কমিটির চেয়ারম্যান ছিলাম। তখন আমি বলেছিলাম যে আমার এই ট্রেনিংয়ের জন্য টাকা বরাদ্দ লাগবে, আমরা 6 মাস ট্রেনিং করব এখানে। সেই সময় কিন্তু আমরা এই 6 মাস ট্রেনিং করেছিলাম, বরাদ্দ পেয়েছিলাম এবং ভালো রেজাল্ট করেছি। ট্রেনিংয়ের বিকল্প কিছু নেই, সেই ক্ষেত্রে এদিকে বেশি মনোযোগ দিতে হবে যদি সাফল্য আনতে চাই। তো ক্রীড়ামন্ত্রী নিজেই বলেছেন যে ট্রেনিংটার উপর গুরুত্ব দিবেন এবং এখানে ব্যবস্থা করবেন। ফলে অনেকগুলো সম্ভাবনার জায়গা আছে, ফলে প্রত্যাশার পারদও আসলে একইভাবে কিন্তু বাড়ছে। আপনি বলছিলেন যে খেলোয়াড় তৈরির বিষয়টা, প্রশিক্ষণের বিষয়টা আসলে বলছিলেন, নিঃসন্দেহে সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষ করে রেফারি, আম্পায়ার বা আরও আনুষঙ্গিক যে কর্মকর্তা, প্রশিক্ষক, এই ব্যাপারগুলোতে কি আসলে আমরা একটু মনোযোগ কম দিচ্ছি কিনা, বা এই বিষয়টা, যেমন কিছুদিন আগে, যদিও ক্রিকেট নিয়ে আলোচনা করবো না ভেবেছিলাম, কিন্তু কিছুদিন আগে আমরা একজন আম্পায়ারের ভূমিকাতে কিন্তু আমরা দেখেছি যে আমাদের কিছুটা সমালোচনা বা প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে অন্যান্য খেলাতে কি রেফারি, কর্মকর্তা, প্রশিক্ষক, কোচ, এই বিষয়গুলোতেও তো আসলে আমাদের চাহিদা বা এক ধরনের শূন্যতা রয়েছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, এটা ঠিক, হিউম্যান বিইং, একটা বাস্তব কথা। সেটা হচ্ছে গিয়ে মানুষ মাত্রই ভুল হয়। সেখানে খেলোয়াড়, রেফারি যারা আছেন, তারপরে ধরেন আম্পায়ার যারা আছে, তাদের ভুল হতে পারে, কিন্তু সেখানেই তাদেরকে এই জায়গাটা উন্নতি করতে হবে। সেটা অবশ্যই করতে হবে। ফুটবলে কিছুদিন আগে একটা গন্ডগোল হয়েছে মাঠের মধ্যে, এই ফেডারেশন কাপে। এরকম যেগুলো হচ্ছে, এটা যেন ইন্টেনশনালি না হয়, ইচ্ছাকৃত ভুল যেন না হয়। সেই ভুলটা যদি অনিচ্ছাকৃতভাবে হয়, সেটা কিন্তু শুধরানো যায়। ইচ্ছাকৃত হলে কিন্তু শুধরানো যায় না।
তো তাদেরও ট্রেনিংয়ের আওতায় আনতে হবে, তাদেরকেও উন্নতি করতে হবে যদি খেলাকে উন্নতি করতে হয়। মানে সেই বিষয়টা নিয়ে আসলে মানে যেমন আমাদের ক্রীড়া নীতির কথা আলোচনায় এলো, যদি আমরা ঠিক এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে ঢুকবো না, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে আমরা ক্রীড়া নীতি নিয়ে আলোচনা করব। দর্শক নিশ্চয়ই সঙ্গে থাকবেন। নিউজ আওয়ার এক্সট্রা আজকে কথা বলছি ক্রীড়াঙ্গন নিয়ে প্রত্যাশা, এটি আমাদের আজকে বিষয়। আমাদের দুজন আলোচক আছেন, তাদের কাছে যাব, তবে একজন দর্শক অপেক্ষা করছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, জি বলুন। আমি খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি, যে আমার প্রত্যাশা যে নতুন সরকার, নতুন বছর, ক্রিকেটের পাশাপাশি ফুটবল কিন্তু বিগত দিনে খুব একটা মাঠে গড়ায়নি, যেহেতু একজন ফুটবলার আছেন আসাদুদ্দিন চুন্নু সাহেব। তা আমার প্রশ্নটা হলো, ক্রীড়া সংস্থা রয়েছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সেইগুলো কিন্তু খুব একটা সচল ছিল বলে আমার কাছে প্রতিমন হয়নি। কিন্তু নতুন সরকারের কাছে, নতুন ক্রীড়া মন্ত্রীর কাছে এবং নতুন বছরে এই ফুটবল কি মাঠে করাবে? আর ফুটবল যদি মাঠেই করায়, তাহলে ঢাকা কেন্দ্রিক যারা প্রশিক্ষণ আছে অভিজ্ঞ, তাদের মাধ্যমে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এই ফুটবলকে নিয়ে আপনার কি ভাবনা, কিভাবে দেখছেন এই বিষয়টিকে আপনি? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চুনু ভাই কিছু বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে, একটা সুন্দর প্রশ্ন করেছেন। নতুন বছর, নতুন সরকার, আমরা খেলাধুলাকে ভালোবাসি, খেলাধুলা মাঠে গড়াবে, এটাই প্রত্যাশা। ইতিমধ্যে ক্রিকেট কিন্তু বিপিএল নিয়ে মাঠে নেমেছে। আমাদেরও বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ 18 তারিখে শুরু হওয়ার কথা, যেটা আমরা আগামীকাল মিটিং আছে সেটা সিদ্ধান্ত নেব। তো শুধু ঢাকা কেন্দ্রিক ফুটবল খেলা হবে না, ওই জেলা উপজেলা বিভিন্ন জায়গায় ফুটবলকে ছড়িয়ে দিতে হবে। সেই প্রত্যাশা আমার, আপনার মতো আমারও। সেটা হচ্ছে গিয়ে এই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমি আপনাদের মাধ্যমে আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলতে চাই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেন ফুটবল হয়, সেই মনিটরিং করবে বাংলাদেশ ফুটবল। শুধু ঢাকা কেন্দ্রিক কিংবা কয়েকটা ডিস্ট্রিক্টে ফুটবল হবে তা না, সারা বাংলাদেশে ফুটবলটা ছড়িয়ে যাক। সারা বাংলাদেশের নতুন জেনারেশন আবার ফুটবল খেলে ফুটবলকে জাগিয়ে তুলুক এবং আমাদের দেশের সম্মান বয়ে নিয়ে আসবে, সেই প্রত্যাশা আপনার মতো আমারও। নিশ্চয়ই। এবং শুধু ফুটবল কেন, আমরা শুধু মানে আমরা সবগুলো খেলা নিয়ে আসলে যদি কথা বলতে চাই, ক্রিকেটে যেরকম জয় জয়কার, এর একটা এক্সপোজার আছে, শুধু ফুটবল নয় এবং অন্যান্য খেলা যেটি আসলে আগে স্কুল কলেজ থেকে আসলে যার আসলে গোড়াপত্তন হতো বা বীজটা ওখান থেকে ছড়াতো, সেই ব্যাপারটা আমরা অনেকখানি ম্রিয়মান দেখতে পাচ্ছি। গত সাম্প্রতিক বছরগুলোতে অনেক উন্নতি হয়েছে, দৃশ্যমান অনেক অবকাঠামো বা উন্নতি আমরা আসলে দেখতেই পাই বা তালিকা করতে পারি, কিন্তু সেই অর্থে অন্যান্য খেলার পারফরমেন্স বা মাঠে গড়াচ্ছে এরকম ব্যাপার কিন্তু আমরা সেই অর্থে আসলে দেখি না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে খেলাধুলার যে চর্চা, সেটা কিন্তু আসলে সেই অর্থে ভিজিবল না। এই বিষয়টি নিয়ে আপনি কিছু যোগ করতে চান কিনা? হ্যাঁ, আসলে শুধু তো ফুটবল না, এখানে ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স অনেক খেলাই আছে, আমরা খেলে থাকি বাংলাদেশে। সবগুলি খেলাই ওই তৃণমূল থেকেই আসে। প্রাথমিক বিদ্যালয়, তারপরে মাধ্যমিক বিদ্যালয়, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, এইভাবেই আমরা কিন্তু উঠে এসেছি এক সময়। সেটাই একটু ভাটা পড়ে গিয়েছিল। তবে আমি মনে করি এই যে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, বঙ্গবন্ধু ফুটবল কাপ টুর্নামেন্ট শুরু হলো, এরকম প্রত্যেকটা খেলা যদি স্কুল পর্যায়ে থেকে আমরা শুরু করতে পারি, তাহলে কিন্তু ওইখান থেকে খেলোয়াড়রা বেরিয়ে এসে এই উদ্যোগ যদি আমরা নিতে পারি, তাহলে এখান থেকে কিন্তু খেলোয়াড় বেরিয়ে এসে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। সেখানে কিন্তু ওই খেলোয়াড়রাই ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশে সুনাম বয়ে নিয়ে আসবে বাইরে থেকে। তো এই জায়গাটা ক্রীড়া মন্ত্রণালয় অবশ্যই আমি মনে করি এবার খুব নজর দিবে, যেন ওই তৃণমূল থেকে খেলোয়াড় বেরিয়ে আসে, মানে পাইপলাইনটা যেন আসলে খুব পোক্ত হয়। আমরা একটু ক্রীড়া নীতির দিকে আসলে মানে আপনার কাছেই আসছিলাম, ক্রীড়া নীতির দিকে একটু নজর দিতে চাই। ক্রীড়া নীতির বিষয়ে আপনিই বলছিলেন যে দীর্ঘদিন ধরে ক্রীড়া নীতি নিয়ে আসলে আলোচনা হয়, কিন্তু আসলে কার্যকর তো হচ্ছে না, বা নতুন ক্রীড়া নীতির ব্যাপারটাও আমরা আসলে দেখছি ঝুলে আছে। এবং এই প্রসঙ্গে একটু আপনার কাছে শুনবো, আবার একই সঙ্গে একটু নতুন একটা প্রশ্ন যুক্ত করতে চাই যে নতুন প্রতিমন্ত্রী তিনি কিন্তু দায়িত্ব নিয়ে তিনি গিয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে এবং সেখানে তিনি কিন্তু একটা কথা বলেছেন, গণমাধ্যমের সঙ্গেও তিনি একই কথা বলেছেন
বলেছেন, তা হলো দুর্নীতির অনেক খবর আমরা আসলে যে বছর জুড়ে কানে আসে, সেই বিষয়টি তিনি শক্ত হাতে ধরবেন এবং দুর্নীতি দমন করবেন। এই বিষয়টা নিয়েও আসলে কতখানি তিনি সম্ভব করতে পারবেন, তার সাফল্য কতখানি হতে পারে, এই বিশ্লেষণটা আপনার কাছে এই সুযোগে শুনে নিতে আসলে চাই। ক্রীড়ানীতি তো সব দেশে, প্রত্যেকটা দেশের মানে দেশেরই একটা ক্রীড়ানীতি আছে, কিভাবে চলবে, কারণ দিগ্ভ্রান্তভাবে স্পোর্টস চলতে পারে না। এটা একটা সেট করা জিনিস আছে যে এই 5 বছর এই অবস্থা, বা এখন অনেক দেশে 3 বছর পর পর চেঞ্জ হচ্ছে, কারণ প্রেক্ষাপট পাল্টে যায়। আমাদের দেশেও এই পাল্টে যাওয়ার অবস্থা আমরা পর্যবেক্ষণ করছি, কিন্তু আমাদের দেশে হয়েছে কি 21 বছর ধরে সেই আগের ক্রীড়ানীতিটা রয়ে গেছে। যার জন্য উনি যেটা বলেছেন আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত যে আমি এটা করবো ওটা করবো, কিন্তু এটার জন্য যে কোন কোন গেমস সেটা সেট করতে হবে। 1 2 নম্বর হয়েছে যে প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু আরও অন্যান্য কতগুলো ব্যাপার দাঁড়িয়ে যায়। আমরা ইন্টারন্যাশনাল গেমসে, আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে কোন কোন অবস্থানে, কোথায় কি অবস্থানে আছি, সেগুলো যদি সেট না করা হয় এখন পর্যন্ত, যদি না বলা হয়, তাহলে কিন্তু আমাদের জন্য এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে। যার জন্য প্রথম প্রায়োরিটি হওয়া উচিত, এটা বোধহয় একদম শেষ অবস্থার স্টেজে দাঁড়িয়ে আছে ক্রীড়ানীতি এখন। ও আমার মনে হয় ওনার প্রথমে এই করাটা উচিত যে ক্রীড়ানীতির মাধ্যমে একটা পরিকল্পিত অবস্থায় স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া। যেমন এখন একটা জিনিস পাশে ফুটবলের কথা চলে আসতে পারে, আমি ফুটবলের যেটা জিনিসটা দেখলাম, এটা একটা ভালো স্টেপ। বঙ্গমাতা ফুটবল, বঙ্গবন্ধু ফুটবল, এটা কিন্তু প্রাইমারি লেভেলরা খেলছে, মানে 1 থেকে 5-এর ক্লাসে পড়ে ছেলেমেয়েরা খেলছে, যেটা একটা বিরাট ইতিহাস। এরপরে কিন্তু একটা গ্যাপ ছিল, খেলার অবস্থা ছিল না, তারপরে এখন আন্ডার 17 ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ছেলেদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাও কিন্তু আবার ক্রীড়া মন্ত্রণালয় করছে, ওটা কিন্তু গণশিক্ষা মন্ত্রণালয় করছে, এটা ক্রীড়া মন্ত্রণালয় করছে। এরাই কিন্তু আবার বলেছে যে আমরা মেয়েদেরটাও শুরু করে দেব। এতে কিন্তু এই ধরনের মানে একটা এই যে এটা, এগুলো কিন্তু ক্রীড়ানীতিতে আসতে হবে। আর 2 নম্বর কথা হয়েছে, যেটা হয়েছে যে মানে দুর্নীতির বিরুদ্ধে উনি নিজেও বলেছেন যে আমার কথায় 1 লাইনও কেউ লিখতে পারে নাই, উনি সবসময় মানে ক্লিন ছিলেন, উনি ক্লিন চাচ্ছেনও। সবচেয়ে দুঃখজনক হলো কি জানেন, গত 30 বছরে, 47 বছর বাদ, 30 বছরও আমরা অনেকবার দুর্নীতি 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 নিয়ে কথা বলেছি, কিন্তু এটা নিয়ে কখনো তদন্ত হয় নাই। এটা নিয়ে একজনও কেউ অভিযুক্ত হয়ে ক্রীড়াঙ্গন থেকে বিতাড়িত হয় নাই। এখন কাকে দুর্নীতিবাদ বলবো, এটা একটা কথা। এখানে একটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তবুও বলছি, আমরা সবসময় বলছি যে কাঠামো বানানো, স্পোর্টস কাঠামোতেই সবচেয়ে বেশি দুর্নীতি। স্পোর্টস কাঠামোরও দরকার আছে, ট্রেনিংয়েরও দরকার আছে, দুইটিকে দরকার আছে। কিন্তু যদি দুর্নীতি হয়ে থাকে, দুর্নীতি যদি করা হয়, অবশ্যই তাকে মানে শাস্তি পেতে হবে, কিন্তু সেই দুর্নীতি তো প্রমাণ করতে হবে। এখন যেটা হয়েছে কি জানেন, এগুলো কিন্তু সস্তা স্লোগানের মতো যদি না হয়, আমি চাইবো যে নতুন ক্রীড়ামন্ত্রী কিন্তু উনি খুব ডিটারমিন্ড, উনি কিন্তু নিজে বলেছেন যে আমি 10 বছর ছিলাম, এক কলমও কেউ লেখাতে পারেনি, আমি চাইবো না এখানে কেউ দুর্নীতি করুক। এবং উনি সাইমালটেনিয়াস আরেকটা কথা বলেছেন, ওনার আন্ডারেই কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ, উনি বলেছেন যে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ে আমি অনেক কথা শুনি, আমি এই দুর্নাম গোছাবো, এগুলো শুনতে চাই না। এখানেও কিন্তু একটা বিরাট ব্যাপার রয়ে গেছে আমাদের দেশের স্পোর্টসের এখন যে অবস্থা দাঁড়িয়েছে। আপনি দেখেন ক্রীড়ামন্ত্রী কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পদাধিকার বলে উনি চেয়ারম্যান, এটা একটা গেল। এই ক্ষেত্রে কিন্তু এইটা একটা দাঁড়াচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে আমাদের স্পোর্টসের স্ট্রাকচারাল অবস্থাটা কী দাঁড়াচ্ছে। চুন্নুবাইয়ের ফুটবলে ইলেকশন হয়, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইলেক্টেড, ক্রিকেটের ইলেক্টেড, আরও কিছু ফেডারেশনের ইলেক্টেড, আর অনেক ফেডারেশনের কেউ ইলেকশন করে না। কেন করে না? তারা কেন সিলেক্টিভ হবে, কেন তারা সিলেকশনের মাধ্যমে আসবে? এইসব অনেকগুলো ব্যাপার কিন্তু আমরা মানে যদি আপনি প্রেক্ষাপট দেখেন, বড় চ্যালেঞ্জ ওনার জন্য। কিন্তু আমি একটা ব্যাপারে আশাবাদী যে এই নতুন মন্ত্রীর জন্য যেটা সবচেয়ে সুবিধা হবে, সংসদীয় কমিটিতে ছিলেন, এবং সংসদীয় কমিটিতে থাকাতে যখন উনি বলতে পেরেছেন যে দুর্নীতি চলবে না, তাহলে কিন্তু তদন্ত হতে হবে, এবং তদন্তের খুব দরকার আছে। কারণ কাঠামো যেমন আমাদের প্রয়োজন, ট্রেনিং ওইরকম প্রয়োজন, কিন্তু সব ক্ষেত্রে ট্রেনিংয়ের জন্য কিন্তু আরেকটা জিনিস চুন্নু ভাই প্রথম বলেছেন, বিনিয়োগ। স্পোর্টসে কিন্তু এখন বিনিয়োগ প্রসঙ্গে একটু শুনতে চাইবো, আপনার কাছেই ফিরছি, কিন্তু একটু আশাবুদ্দিন জন্য উনি কি বলেন। যেমন একটা ব্যাপার হলো যে ক্রীড়াঙ্গনে অর্থ বরাদ্দ যেমন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং অর্থায়নের সঙ্গে সাম্প্রতিক সময় ক্রীড়ার সঙ্গে তো বাণিজ্যিকীকরণের একটা সংযোগ তো বড় ধরনের তৈরি হয়ে গেছে, এবং ক্রিকেটের যে এত জয় জয়কার, তার পেছনেও কিন্তু আমরা দেখছি যে অর্থ বিনিয়োগ, এবং বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো বিপুল অর্থ বিনিয়োগ করছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে ফুটবল সহ অন্যান্য বিভিন্ন যে ক্রীড়া, তারা আসলে অর্থ
সংকটের কারণে খুব বেশি এগোতে পারছে না বা এক ধরনের সংগ্রামের মধ্যে আছে। এখন যারা বিনিয়োগ করবেন, যারা অর্থ দেবেন, তারা তো নিজেদের স্বার্থটা দেখবেন। এখন অন্য ক্রীড়ার ক্ষেত্রে আসলে কি আমরা দেখাতে পারি যাতে আসলে বিনিয়োগকারীরা বা অর্থায়নকারীরা তারা আসলে আকৃষ্ট হবেন? আসলে এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাফল্য। আপনি যেখানে সাফল্য পাবেন সেখানে কোনো বিনিয়োগ আসবে। জি, সাফল্যের মধ্য দিয়ে বিনিয়োগকারীর নামটা চলে আসে সামনে। অবশ্যই। তো এই যে যেমন ক্রিকেট সাফল্য পাচ্ছে, বিনিয়োগ কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, তাতে কারো কাছে যেতে হয় না। ঠিক তেমনইভাবে বিভিন্ন খেলাধুলা যেগুলো আছে সেগুলো যদি সাফল্য থাকতো, অবশ্যই বিনিয়োগকারীরা তার পিছনে পিছনে ঘুরতো। ধরা যাক এখন আমাদের উল্টা যে দিকে এতগুলো হচ্ছে, ফেডারেশন আমরা তাদের রয়েছে, পেছনে আমরা যাচ্ছি। দেখি প্রায় 50-এর কাছাকাছি, আমি যদি ভুল না করে থাকি, এতগুলো যে ফেডারেশন রয়েছে যাদের আসলে সারা বছর আমরা আসলে কোনো রকম কর্মকাণ্ড দেখি না। টেলিভিশনগুলো আসলে এই খবরগুলো খুব বেশি আমরা প্রচার হতে দেখি না, কারণ কর্মকাণ্ড নেই। পত্রিকার পাতায় হয়তো খেলাধুলার ডিপার্টমেন্টে আমরা হয়তো 1 কলাম 2 কলাম হয়তো ছোট নিউজ দেখি, তাও বছরে 2-3 বার। তার মানে তাদের আসলে সেই অর্থে ভিজিবল কোনো কর্মকাণ্ড আসলে নেই। সাফল্য তো আরও পরের বিষয়। তাহলে এই ফেডারেশনগুলো আসলে কি করছে সারা বছর, আর তাদের সাফল্যের জায়গাটা বা সম্ভাবনাটাই বা কোথায়? না, এটা আসলে যেটা বলছেন, এই বড় বড় খেলাগুলি যেগুলো আছে, ফুটবল, ক্রিকেট, হকি, তারপরে অ্যাথলেটিক্স, এই সমস্ত খেলাধুলার পাশে ওইগুলো একটু মূল্যমান আমি বলবো, যে সমস্ত টিম দলগুলোর কথা বললেন, আমি নাম উল্লেখ না করে বলছি। তো তারাও চেষ্টা করছে কম বেশি আস্তে আস্তে উপরে আসার জন্য। তাদের পরিধিটা ছোট। যেমন ফুটবল, ক্রিকেট, হকি, এই সমস্ত এদের পরিধি কিন্তু অনেক বড়। সারা বিশ্বে এরা বিচরণ করে এই সমস্ত খেলাগুলি, যার জন্য তাদের ছোট ছোট যেই খেলাগুলি আছে তাদেরকে কিন্তু লাইমলাইট আমরা দেখতে পাই না। তো আমার কথাটা এখানেই, যে যেই সমস্ত খেলাগুলোকে দিয়ে আমার দেশ উজ্জ্বল ভবিষ্যৎ হবে, আমার দেশের সুনাম বাড়বে, বিদেশে গিয়ে আমার দেশ ভালো করবে। আমরা যদি সাম্প্রতিক অতীতের কথাও যদি চিন্তা করি, আমরা দেখেছি শুটিং এ আমাদের অনেক সাফল্য, আমাদের দাবাতে অনেক সাফল্য। তাহলে এই ফেডারেশনগুলো আসলে কি করছে? এটা কি শুধুই অর্থায়নের সংকট, নাকি আসলে উদ্যোগ বা সংগঠিত করার একটা সংকট রয়েছে? সঠিক লোকটি সঠিক জায়গায় আছে কিনা? দলগুলির কথা বললেন, এই যে নামগুলির কথা বললেন, তাদের পৃষ্ঠপোষকতার দরকার, তাদেরকে প্যাট্রোনাইজ করার দরকার, তাদেরকে ঠিকমতো গাইড করা দরকার, তাদেরকে আরও যেন ভালোভাবে তারা ফলটা পায় এবং বিদেশে গিয়ে যেন আমাদের দেশের মুখটা উজ্জ্বল করতে পারে। সেই ক্ষেত্রে মনিটরিংয়ের প্রয়োজন আছে। যেমন মিনিস্ট্রি, জাতীয় ক্রীড়া পরিষদ আছে, এখান থেকে মনিটরিং করতে হবে। আমি তোমাদেরকে পয়সা ইনভেস্ট করছি, এই যে তোমাদেরকে কোথায় পয়সা যাচ্ছে এটার জবাবদিহিতা কিন্তু নাই। যে যেমনি পারছে নিয়ে যাচ্ছে, কি খরচ করছে সেই জিনিসটা কিন্তু ক্রীড়া পরিষদ এভাবে রাখেনি। তো আমি মনে করব নতুন মন্ত্রী আসছেন, উনি দীর্ঘ 8-10টি বছর দেখেছেন ক্রীড়াঙ্গনের অবস্থা, উনি নিজেই এটা যাচাই বাছাই করবেন এবং নিজেই এই উদ্যোগটা নেবেন। তো আমার সবচেয়ে বড় কথা, সবসময় আমি বলে আসছি, এখনও বলছি, যে প্রায়োরিটি দিয়ে আমার খেলাধুলাকে ঠিক করতে হবে, যে আমি কাকে প্যাট্রোনাইজ করব বেশি করে, কে আমাকে দেশের সম্মান এনে দিবে, সেই দিকে লক্ষ্য নিতে হবে। এখন সময় আসছে, কিন্তু অনেক পার হয়ে গেছে, অনেক দূর চলে গেছে। এখন নতুনভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের পরেও আমরা ফুটবল, হকি, দাবা, শুটিং, ব্যাডমিন্টন, এরকম কিছু খেলা আছে যেগুলিতে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কিন্তু সফলতা আনতে পারি। সেই সফলতা বিদেশের মাটিতে গিয়ে নিয়ে আসবো, সেই লক্ষ্য রেখে আমরা এখানে দরকার পড়লে আরও বেশি করে ইনভেস্টমেন্ট করে এখান থেকে রেজাল্ট নিয়ে আসবো। আচ্ছা, এই প্রসঙ্গটাতে আমরা একটু থাকতে চাই, আবারও যাচ্ছে ইকরামুজ্জামান। একটা বিষয় হলো অর্থায়নের বিষয়টা শুধু শুধু আমরা সরকারের উপর ছেড়ে না দিয়ে আমরা দেখছি যে অন্যান্য খেলাতে, যেগুলো আসলে ক্রিকেট বা ফুটবলের ক্ষেত্রে আমরা দেখছি যে বেসরকারি অর্থায়ন যে ব্যাপারটা খুব বিপুলভাবে আসে, যেটা সব খেলার ক্ষেত্রে আসে না। এটি কি শুধুমাত্র সাফল্যের উপরে নির্ভরশীল, নাকি এখানে সঠিক সংগঠকের মানে অভাবটাও কি আপনি আসলে দেখেন কিনা? দেখেন, এইখানে সমস্ত দুনিয়ার খেলাধুলা হচ্ছে, মুক্ত বিশ্বে সমস্ত দুনিয়া খেলাধুলা হয় স্পন্সরশিপের উপর। এখন কিন্তু কোনো দেশের সরকার 100% সাপোর্ট করে না এবং করবেও না, এটাই নিয়ম। আমাদের দেশেও করতে পারবে না। আমরা চাচ্ছি সবসময় স্পোর্টস বাড়ুক, সব কিছু হোক। এবং এই ক্ষেত্রে কেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে, প্রথম কথা ওই যে আপনি একটা কথা বলে ফেলেছেন প্রথমেই, যে ক্রিকেট কিন্তু অন্যরকম অবস্থায় আছে। ক্রিকেটের প্রেক্ষাপটটা কিন্তু আলাদা, সেখানে ইনভেস্টমেন্ট অনেক বেশি আছে, বিকজ তারা গ্লোবালি মাইলেজ পাচ্ছে, এটা পাচ্ছে, যার জন্য তারা অন্য ক্ষেত্রে আর ইন্টারেস্ট দেখাচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? স্পোর্টসে ইনভেস্ট করবে, রিটার্ন কি? যেটা আমাদের দেশের রিটার্ন চললো, কিন্তু এই যে ইনভেস্টমেন্ট যে আসছেন, ওনার কী কী স্বার্থ আছে আপনি যেটা বলেছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। তাকে কর্পোরেট ট্যাক্সে আমরা রেয়াত দিতে পারছি কিনা। তাকে যদি কর্পোরেট ট্যাক্সে রেওয়াত দেওয়া সম্ভব হয়, যেটা নতুন মন্ত্রীর জন্য করণীয় কাজ হবে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি বেনিফিট পাবো স্পন্সরদের কাছ থেকে। কারণ তারা দেখবে যে আমাদের কর্পোরেট ট্যাক্সে আমরা একটা রেওয়াত পাচ্ছি। এক
2 নম্বর হয়েছে যে আপনি আরেকটা কথা বলে ফেলেছেন, অর্গানাইজেশন। আমাদের ভাই ক্রীড়া প্রশাসন সত্যিই দুর্বল, এটা কোনো অস্বীকার করার উপায় নেই, এবং আমাদের সুশাসনের অভাব আছে, সব কিছু আছে। এবং এই যে স্পন্সরশিপের জন্য রেজাল্ট অবশ্যই দরকার আছে, কিন্তু কিছু কিছু খেলায় রেজাল্ট থাকার পরেও কিন্তু নাম উল্লেখ করার প্রয়োজন নাই, রেজাল্ট থাকার পরেও কিন্তু স্পন্সররা সরে গেছে। 2 নম্বর, কিছু কিছু খেলা আপনি একটা কথা বললেন যে রেজাল্ট থাকার পরও স্পন্সর সরে গেছে, কেমন? আমরা দেখেছি যে আমরা শুটিং এ প্রচুর সাফল্য যদি আমরা তালিকা করি, শুটিং এ কেন আসলে স্পন্সরশিপ থাকবে না? আপনি শুনলে অবাক হবেন যে শুটিং এ এত সাফল্য দেখার পরে শুটিং কোচকে রাখা সম্ভব হয় নাই অর্থের অভাবে। এটা কিন্তু আমরা গত বছর এই অনুষ্ঠানে আলোচনায় আমরা এটা এবং নিয়ে আক্ষেপ আমি যেদিন করছিলাম। অনুষ্ঠান হয়েছিল সেদিন আমি ওই অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম, এবং উনি নিজেও বলেছিলেন যে কেন শুটিং ফেডারেশন থেকে কোচ মানে কোচকে সরিয়ে দিতে হয়েছে, চলে যেতে হয়েছে, কারণ ওনারা পারছেন না। আবার কতগুলো ফেডারেশন যদি হয়, একটা ফেডারেশন নামই করে ফেলি, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, সারা বছর ধরে সমস্ত স্পন্সরের মাধ্যমে ওরা পরিচালনা করছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে খুব একটা যেতে পারে নাই, রিজনাল পর্যায়ে মোটামুটি অবস্থায় আছে, চেষ্টা করছে। এই ফেডারেশনটা কেন জানেন? ওইখানে হয়েছে কি যোগাযোগ। আপনি যদি টু ওয়ে ট্রাফিক, আপনার সঙ্গে আমার, আমি আপনার কাছে কতটুকু সেল করতে পারতেছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে স্পন্সররা আপনার পিছনে দৌড়াবে, সেটা না, আপনাকেও সেখানে ইয়ে করতে হবে, আপনাকে তাকে আনতে হবে। কারণ এখন কিন্তু স্পোর্টস স্পন্সরশিপের মতো ভালো অবস্থান আর কোথাও নাই। আপনি দুনিয়া জোড়া এত সহজে, এত অল্প টাকায় আপনি এত মাইলেজ পাওয়া আর স্পোর্টস ছাড়া কোথাও নাই। কিন্তু বাংলাদেশে এই ক্ষেত্রে কিন্তু স্পোর্টস অর্গানাইজারদেরকে সচেতনতা অনেক বাড়ানো পর্যন্ত কি আমরা এই সিদ্ধান্তে আসছি যে সংগঠক পর্যায়ে এক ধরনের দুর্বলতা আছে? অবশ্যই অবশ্যই। এটা চুন্নু ভাই এখানে বসে আছেন, উনি নিজেও সংগঠক। এই দুর্বল, এখন কথা হয়েছে কি জানেন, আমরা যদি সংগঠক পর্যায়ে দুর্বলতা থাকে, সেটা কি আমাদের দুর্ভাগ্য কিনা? কারণ আমরা বিশ্বজুড়ে যে ব্যাপারটা দেখি, যারা আসলে অবসর নেন খেলাধুলা থেকে, তারাই আসলে সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। তো বাংলাদেশে এতগুলো খেলা, আমরা কেন আসলে মানে সংগঠক না, এটা আবার আপনার সঙ্গে আমি একমত না। যারা খেলাধুলায় অপশন নিচ্ছেন তা না, আপনি শুনলে অবাক হবেন যে এত ডেডিকেটেড অর্গানাইজাররা স্পোর্টসকে বলতেছে আমরা আনফিট হয়ে গেছি। বিভিন্ন কারণ আছে, এই প্রেক্ষাপটগুলো কিন্তু আজকে কেন এই কথাগুলো বলছি এবং আপনি তুলেছেন প্রথম থেকেই, কারণ হয়েছে কি জানেন, আপনি দ্যাট এনভায়রনমেন্ট। আমরা ক্রীড়াঙ্গনে গণতান্ত্রিক চর্চার কথা বলি, আমরা সবাই জানি, যিনি মন্ত্রী নতুন প্রতিমন্ত্রী হয়েছেন উনিও জানেন ক্রীড়াঙ্গনে গণতন্ত্র চর্চা কীভাবে চলছে, এবং এই ধরনের সিলেক্টেড গণতন্ত্র চর্চার মধ্যে কারা নির্বাচিত হয়ে আসছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন একদল মনে করছেন ওনারা আনফিট, বিকজ এমন এক পর্যায়ে চলে গেছে, এই যে সুশাসন না থাকাতে, শৃঙ্খলা না থাকাতে কিন্তু ক্রীড়াঙ্গন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চর্চাতেই করেই কিন্তু বিভিন্ন ফেডারেশনে যদি আপনি খেয়াল করেন, আমি সবার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি যে সবাই কিন্তু ওই, আপনি যদি মনে করেন যে সবাই পুরনো খেলোয়াড়রা চলে আসছেন, পুরনো খেলোয়াড়দের আসতে হবে তা না, কিন্তু ভালো অর্গানাইজার আসতে হবে। কারণ অর্গানাইজাররা হয়েছেন ক্রীড়াঙ্গনের প্রাণ, ওনারা খেলাধুলা চালান, কিন্তু কারা অর্গানাইজার হিসেবে আসছে। আমরা কিন্তু সংগঠকের বক্তব্যটা শুনে আসি, যে আমরা যদি সংকট নিয়ে যে কথাটা আসলে বলছি, তো সংকট কি আসলে সত্যিকারে আমাদের লোকের সংকট হচ্ছে? এই এত 16-17 কোটি দেশের মানে জনসংখ্যার একটা দেশে আসলে সংগঠকের সংকট রয়েছে, নাকি আসলে সত্যিকারের সংগঠকরা সুযোগ পাচ্ছেন না, অথবা তাদেরকে আমরা আসলে কাজে লাগাতে পারছি না? সংকটটা কোথায়? আসলে সত্যি কথা, যে সত্যিকার সংগঠক একসময় আমরা ছোটবেলা দেখেছি, স্বাধীনতার পরে দেখেছি, যারা আমি ফুটবলের কথাই বলি, সেই সময় কিন্তু অনেক নিবেদিত প্রাণ ছিল যারা ফুটবলকে সংগঠন করে ভালোবেসে তারা করেছে। এই একটা দল গড়ার জন্য সে সুদূর বরিশাল চলে গেছে, খুলনা চলে গেছে, জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলা দেখেছে, ওইখান থেকে প্লেয়ার ধরে নিয়ে আসছে, তাদেরকে দলে ভিড়িয়েছে। সেই সমস্ত সংগঠকদের সময়ে কিন্তু এদেশের ফুটবলটা অনেক উপরে ছিল। আজকে কিন্তু সেই রকম সংগঠক আমি অন্তত দেখতে পাই না, যারা নিবেদিত, যারা সারা দিন ওই খেলার পিছনে সময় দিবে, অর্থাৎ প্লেয়ারের পিছনে সময় দিবে, সেইগুলো খুব অভাব। এখানে যে সমস্ত কৃতি আমি বলবো যে সংগঠক ছিল, অনেকেই এই সমস্ত জায়গায় টিকতে না পেরে তারা কিন্তু আস্তে আস্তে নিজেকে টিকতে না পেরে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেন, কেন পারলেন না? এখানে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় টিকতে পারেনি সে। এখানে অনেক প্রতিযোগিতা, আমি যেটা মিন করছি সেটা হচ্ছে কি, এখানে সংগঠনে যদি কাজ করতে হয়, এখনকার সংগঠক যারা আছে ম্যাক্সিমামই আমার দৃষ্টিতে আমি বলবো সেটা হচ্ছে গিয়ে সবাই
জাস্ট নাম দেখানোর জন্যই, নাম লেখানোর জন্য, নাম দেখানোর জন্য, টিভিতে প্রচারের জন্য ম্যাক্সিমাম এখানে আসছে। কিন্তু কাজ করার প্রকৃত লোক কিন্তু ভীষণ অভাব, এখন ভীষণ অভাব। আপনি দেখেন একটা ফেডারেশন নির্বাচন হয়েছে, এক ফেডারেশন নির্বাচনের পর নির্বাচন করার জন্য অনেকেই এখানে চলে আসছে, নির্বাচন করে পাশও করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা মাঠেই যায় না খেলা দেখার জন্য। যে কোনো খেলা দেখার জন্য মাঠে যান, সময় পায় না। আমার নির্বাচন করেছে, আমি তো ওই চেয়ারটা বসার জন্য, ওই চেয়ারে বসাই তার কাজ, কিন্তু মাঠে গিয়ে যে পরিচর্যা করা, খেলোয়াড়দেরকে তুলে নিয়ে আসা, খেলোয়াড়দের খেলা দেখা, এটা কিন্তু বড়ই অভাব। এটা আমার নিজের চোখে দেখা। এই সমস্যা এই থেকে ক্ষেত্রে না আমি চুনুভাইয়ের সঙ্গে একটা জিনিস মানে অ্যাড করতে চাচ্ছি। সবচেয়ে চুনুভাই যে কথা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কিন্তু দেখেন এই নির্বাচনটা সমস্ত প্রক্রিয়ার সঙ্গে কিন্তু সংগঠকরাই জড়িত। সংগঠকরাই কিন্তু পদার্থ বলেন আর অপদার্থ বলেন যাদেরকে নিয়ে এসেছেন এই জায়গায়, এবং ওনাদের এখন মানে সচেতন হওয়া উচিত। এখনও সময় আছে যে এই ধরনের অবস্থা করা উচিত না, যারা আসবে না, যাদের কিছু করা হবে না, বাট তাদেরকে নিয়ে আসার জন্য নতুন সরকারের এইটাই দায়িত্ব হবে, যে নতুন মন্ত্রী বাহাদুরের এইটাই দায়িত্ব হওয়া উচিত যে এইসব ব্যাপারে লক্ষ্য রাখা, যে যেভাবে নির্বাচিত হয়ে লোকজন আসছেন আপনি চিন্তাও করতে পারবেন না। না, নিশ্চয়ই আমরা সব দায়িত্ব সরকারের উপর ছেড়ে দিই। না সরকারের উপর না, সরকারের উপর না, এটা কিন্তু অর্গানাইজার মানে সরকারের কিন্তু একটা কন্ট্রোলিং ইয়ে আছে। আপনি যেভাবে নির্বাচন হয়েছে এটা কিন্তু সরকার কিন্তু লক্ষ্য করছেন, কারণ নির্বাচন মানে মন্ত্রণালয়ের অধীনেই নির্বাচন হয়, এবং এটা কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন পরিচালনা করেন। কিন্তু নির্বাচনের মাঠে থাকি আমাদের মতো সংগঠকরা, মানে যারা সংগঠক তারা, এবং ওনারাই যদি মানে না বোঝেন যে কারা যোগ্য কারা যোগ্য না, তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ আচ্ছা, তাহলে এই সংগঠক যদি মানে সংগঠক পর্যায়ে যে সংকট, সেই সংকট যদি আমরা কিছুটা কমিয়ে আনতে পারি, তাহলে হয়তো আখেরে খেলোয়াড়, কর্মকর্তা এবং আনুষঙ্গিক সবকিছু আমরা এই সমাধানটা খুঁজতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরবো, দর্শক সঙ্গে থাকবেন। নিউজ আওয়ার এক্সট্রা আজকে কথা বলছি ক্রীড়াঙ্গন নিয়ে এবং প্রত্যাশা, এটি আজকে আমাদের আলোচনার বিষয়। দুজন অতিথি আছেন আর আমরা একদম শেষ অংশের আলোচনায় ঢুকে গেছি। দুজনের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বলে ফেলতে চাই। আশাপতির জন্য আপনার কাছে এবার একটু যাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগে যে বিষয়টা নিয়েছিলাম, যে সেটি হলো সংগঠকই আসলে শেষ পর্যন্ত খেলাধুলার পেছনে থাকেন, যিনি আসলে অত বেশি সামনে আসেন না, কিন্তু তিনি আসলে এগিয়ে নিয়ে যান, এবং এই জায়গাতে আমাদের সংকট, এটা আমাদের আলোচনায় কিছুটা বেরিয়ে এলো। এবং আমাদের আলোচনায় আপনারাই বললেন যে এখন আসলে সংগঠক হওয়াটা অনেকটা নাম মানে প্রচারের একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এর ফলে খেলাধুলা আসলে এগোচ্ছে না, কিন্তু ব্যক্তিগতভাবে অনেক লাভবান হচ্ছেন। এই সংকট থেকে আসলে বেরিয়ে আসতে হবে যদি আমরা খেলাধুলাকে এগিয়ে নিতে চাই। কিভাবে তার সমাধান শুরু হতে পারে? এটা সমাধান শুরু হতে পারে এইভাবে, যে আমি মনে করি যারা প্রকৃত সংগঠক তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। কে উদ্যোগটা নেবে? এটা সরকার নিশ্চয়ই সহায়তা পরিবেশ তৈরি করবে, কিন্তু সংস্কৃতিটাও তো আসলে বদলানো দরকার। যারা সত্যিকারের সংগঠক তারাই বা কেন পিছিয়ে থাকবেন? তাদেরকেও তো এগিয়ে আসতে হবে। এখানেই যারা প্রকৃত সংগঠক আছে, এমন আছে যাদের মানে প্রকৃত সংগঠক, তাদের ওই রকমভাবে ব্যয় করার স্কোপটা এখন নেই। কিন্তু যারা নতুন আসছে তারা কিন্তু অনেক কিছু ব্যয় করে এখানে আসতে চাচ্ছে। অর্থের খেলা, অর্থাৎ এইখানে অর্থের খেলা একটা বিরাট বড় ফারাক হয়ে দাঁড়িয়েছে। তাই আমি বলবো যে এইখানে যদি প্রকৃত লোকজন থাকতো, অর্থাৎ ক্রীড়া সংগঠক থাকতো, আমার মনে হয় এই ক্রীড়াঙ্গন আরো অনেক 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 দূরে গিয়ে যেত। কিন্তু এই অর্থের খেলা, এই ব্যাপারটা কি আসলে সব খেলার ক্ষেত্রে নিশ্চয়ই নয়। ফুটবল, ক্রিকেটের খেলায় নিশ্চয়ই হবে, কিন্তু অন্যান্য যে ফেডারেশনগুলা যেগুলো আসলে অর্থ সংকটে ভুগছে, সেখানে তো নিশ্চয়ই অর্থের খেলার চেয়ে আসলে তারা নিজেরাও আসলে অতটা তৎপর নন, উজ্জীবিত নন। এটাও একটা কারণ হতে পারে। এটা একটা কারণ, যারা অনেকে আছে অত তৎপর না, উজ্জীবিত না, তাদের খেলাটা মানে বছরটা কোনো রকম শেষ করতে পারলেই তারা যেন একটা বছর শেষ করে হাফ ছেড়ে বাঁচলো, যে এরকম ভাবও আছে অনেকের। তো আমি প্রকৃত সংগঠক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, এখানে ক্রীড়াঙ্গনে বিগত দিনগুলিতে অনেকেই ছিল, আমি অনেককে দেখেছি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে চলে গেছে। সেই সমস্ত লোকদেরকে ফিরিয়ে আনার জন্য আমি উদ্যোগ নিতে হবে। কে উদ্যোগ নেবে সেটা হচ্ছে গিয়ে, আমি বলবো যে বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব, যারা ফেডারেশন এখন চালায় তাদেরও দায়িত্ব, তাদেরকে ডেকে এনে তাদেরকে কোনোভাবে যেন কোনো জায়গায় সেট করে, হয়তো বা নির্বাচনে সে হেরে গেছে, মনের দুঃখে সে চলে গেছে, তাদেরকে প্রোভাইড করা উচিত আমি মনে করি। তাদের দিয়ে আমাদের
ক্রীড়াঙ্গনের উন্নয়ন হবে, এটা আমি বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে যদি সেই সমস্ত লোকদেরকে নিয়ে আসি এবং যারা নতুন যারা অর্গানাইজার হয়ে আসতেছে তাদেরকে ডেডিকেটেড হতে হবে। আমি ক্রীড়াঙ্গনে আসছি, আমি চেয়ার পাওয়ার জন্য আসিনি, আমি ক্রীড়াঙ্গনকে কিছু দেওয়ার জন্য এসেছি, সময় অর্থ সব কিছু দিয়ে আমি ক্রীড়াঙ্গনকে সার্ভ করব। এই মন মানসিকতা যতদিন পর্যন্ত আমাদের ক্রীড়াঙ্গনের এই কর্মকর্তাদের না হবে, এই পরিবেশ এবং এই উদ্যোগটার দায়িত্ব কি আপনি সরকারের উপরই ছাড়ছেন? না, আমি সরকারের উপরে ছাড়বো না, কারণ এটা হচ্ছে বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব। ফেডারেশনই তাদেরকে ডেকে নিয়ে আসবে, তাদেরকে প্রোভাইড করবে। এতকাল দায়িত্বটা তারা পালন করেনি বা উদ্যোগটা নেয়নি, এটা রাতারাতি নিশ্চয়ই হবে না, এটা তাদের ব্যাপার। বাট আমি আমার কথাটা বললাম আপনাদের মাধ্যমে জনগণকে, সেটা হচ্ছে গিয়ে যে এই সমস্ত ডেডিকেশন যারা ক্রীড়াকে ভালোবাসে, ক্রীড়ার জন্য কিছু করতে চায়, তাদেরকে আবার ফিরিয়ে এনে, এবং যারা নতুন আসছে তাদেরকেও বলবো যে আপনারা একটু নিবেদিত হন, আপনারা একটু ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত হন, আপনারা একটু সময় দেন, আপনারা সময় দিয়ে ক্রীড়াকে এগিয়ে নিয়ে যান। শুধু চেয়ারটা বসার জন্য আপনি নির্বাচিত হয়ে ওইখানে বসবেন, এটাই কিন্তু সবকিছু শেষ কথা নয়। আপনার কাছে ফিরবো, আমরা একটু আমাদের সময়ও ফুরিয়ে আসছে, আমরা একটু ইকরামুজ্জামান খান আপনার কাছে যেতে চাই। যে সংগঠক নিয়ে কথা বলতে গিয়ে অনেক কথা চলে এলো, আমরা কোনো খেলার ক্ষেত্রে দেখছি যে অনেকে নামে মাত্র হয়তো তারা সংগঠক, হয়তো তারা ফেডারেশনের সদস্য, এই ব্যাপারটা তারা হয়তো খুব ফলো করে বলতে ভালোবাসেন, কিন্তু সত্যিকার অর্থে কাজ করার ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে। এখন এই পরিবর্তনটা আসলে, এই সিচুয়েশনের পরিবর্তনটা কিভাবে সম্ভব? এই ক্রীড়াঙ্গনে এই পরিবর্তনটা মানে একান্তভাবে এখন কাম্য হয়ে গেছে। যে কালচারটা চলছে, যে সংস্কৃতি চলছে, যেভাবে নির্বাচন করা হচ্ছে, যেভাবে নির্বাচিত হয়ে সবাই আসছেন, এটা না। এখানে যদি অন্যভাবে নির্বাচন হয়, মানে সুস্থ গণতান্ত্রিক চর্চা হয় এবং সুশাসন গঠিত হয়, তাহলে কিন্তু দেখবেন আপনি রিয়েল অর্গানাইজারদের পাবেন। কারণ কি জানেন, তখন কিন্তু এভাবে কন্ট্রোল ডেমোক্রেসির মধ্যে দিয়ে করতে হবে না। এখন যদি আপনি মনে করেন যে এই 22 জন 21 জনকে আগে সেট করে নিলেন এবং এখানেই এরাই ভোট দেবে বিভিন্ন মহলের সহযোগিতায়, তাহলে কিন্তু ক্রীড়াঙ্গনে কখনো আপনি সেই অর্গানাইজারদের পাবেন না, কারণ ওনারা কিন্তু এই ধরনের সেটের মধ্যে কখনো আসতে পারবেন না। তাহলে কি নির্বাচন পদ্ধতিতেই আসলে গলদ? অবশ্যই সাংঘাতিক বড় গলদ। এর মধ্যে আমি একজন খুব ভালো খেলোয়াড় একজন বলেই ফেলেছেন যে এই ধরনের গণতন্ত্র আমি চাই না, তাহলে সিলেকশনই ভালো। কারণ যেখানে মানে গণতন্ত্রের নামে অর্থের খেলা বা এখানে জনপ্রিয়তার বিচারে হয়তো তিনি নির্বাচিত হচ্ছেন, কিন্তু যোগ্য কিনা তিনি, সেখানে আমি চাচ্ছি না। এখন যেটা হয়েছে কি জানেন, সবচেয়ে বড় কথা হয়েছে পরিবর্তন। আপনাকে মন মানসিকতা সর্বক্ষেত্রে কিন্তু পরিবর্তন জরুরি, সেটা আমরা বুঝতে পারছি। এই পরিবর্তনের সূচনা কার হাত ধরে হবে? এটা অর্গানাইজাররা। এটা কিন্তু সরকার কিছু করতে পারবে না। সরকার বলবে আমরা গণতন্ত্রের চর্চা চাই, সমস্ত দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন, এমপিরা হন, সবাই হন। তাহলে তোমরা অর্গানাইজাররা পারো না কেন? কিন্তু অর্গানাইজারদের আমাদের ওখানে সমস্যা হয়েছে কি জানেন, আমাদের ওই চত্বরটায় সমস্যা হয়ে গেছে যে ওইখানে আবার বিভিন্ন অবস্থায় টুপে করে আমরা আছি। এখন একটা জিনিস যেখানে যাচ্ছে, মানে গণতন্ত্রের কাছে এসেই আপনি কন্ট্রোলের অবস্থা আসছেন। আপনি বুঝতে পারছেন যে আপনি এই দলে ভিড়ে গেলে এখানে আপনি জিতবেনই, অতএব আপনি ওখানে কিন্তু নির্বাচন করে কোনো লাভ নাই। আপনি এইখানেই কিন্তু সবচেয়ে বড় কথা। এখানে আমি একটা কথা বলে নেই, কিছুদিন আগে একটা ফেডারেশনের একজন মহিলা ওই ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হতে চাইলেন, কৃতি মহিলা, ইন্টারন্যাশনাল রিপোর্ট আছে, জেনারেল হতে চাইলেন, কিন্তু উনি শেষে দেখা গেল মাত্র কয়েকটা ভোট পেয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই খেলাটা কিন্তু অন্যরকম করে হয়ে গেল। ওই যে আমি বললাম যে কন্ট্রোল ডেমোক্রেসি হয়ে গেল, কারণ ভোট কারা দিচ্ছে, কন্ট্রোল কারা করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের সময় আসলে খুব দ্রুত ফুরিয়ে আসছে, এখন সময় এসেছে এগুলো ভাবার। এটা কিন্তু, এবং আমি বিশ্বাস করি মানে ভাবার না মানে এসেছে, আবার একই সঙ্গে আমাদের দ্রুত সূচনাও করতে হবে। চুন্নুভাই বলেছেন, আমিও বলছি, আমি এই জন্য আশাবাদী যে ভদ্রলোককে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, 10 বছর কিন্তু উনি অনেক কিছু দেখেছেন এবং অনেক কিছু বুঝেছেন, যার জন্য কিন্তু প্রথম দিনই অনেক কথা বলেছেন। এগুলি কিন্তু একটা তাৎপর্য বহন করে। জি নিশ্চয়ই। আমরা ঠিক 30 সেকেন্ডের জন্য আশরাফুদ্দিন আহমেদ চুন্নু আপনার কাছে যাচ্ছি পুরো আলোচনাটার একটা উপসংহার টানতে। আসলে আমরা ক্রীড়াঙ্গন নিয়ে এখানে বসেছি, আমাদের ক্রীড়াঙ্গনটা যেন সাফল্য পায়, আমাদের ক্রীড়াঙ্গনটা যেন সুন্দরভাবে চলে, আমাদের ক্রীড়াঙ্গন দিয়ে যেন আমরা দেশের ভাবমূর্তি রক্ষা করতে পারি, ক্রীড়াঙ্গন দিয়ে যেন আমরা বিদেশের সম্মান নিয়ে আসতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই মিলে কাজ করি। আসুন, আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে
কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, একজন ক্রীড়া প্রেমী, উনি ভীষণভাবে ক্রীড়াকে ভালোবাসে। আমি মনে করি ওনার মধ্য দিয়ে, ওনার মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ দাঁড় করাবো এই ক্রীড়াঙ্গনের ভিত্তি করে। অনেক ধন্যবাদ ইকরামুজ্জামান, আপনার কাছে একদম শেষ লাইনটি যথারীতি 30 সেকেন্ড। আমরা আসলে প্রত্যাশা নিয়ে যে কথাটি বলছিলাম, প্রত্যাশা কিন্তু আমরা জানি সেটা হলো সাফল্য। আমাদের যতগুলো খেলা আছে সবগুলো খেলা না হোক, বেশিরভাগ খেলা থেকে আমরা আসলে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে এক ধরনের সাফল্য দেখতে চাই, এটাই তো আমাদের প্রত্যাশা। সেই সাফল্য অর্জনে আমাদেরকে কি করতে হবে, তার পরিবর্তনের সূচনা কিভাবে সূচিত হতে পারে? আমার শুধু একটাই কথা, আমরা তারুণ্য নিয়ে ভাবতে হবে। তারুণ্যরাই কিন্তু গত 10 বছরে আমাদেরকে সফলতা এনে দিয়েছে। এখন তারুণ্যকে ভিত্তি করে তারুণ্যের উপর বিশ্বাস রাখতে হবে, কারণ পরিবর্তন যদি করতে হয় তাহলে খেলার মাঠে তারুণ্যই পরিবর্তন করতে পারবে। আপনি প্রত্যেকটা গেমস দেখেন, ফুটবল দেখেন, ক্রিকেট দেখেন, হকি দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারুণ্য এগিয়ে আসছে। আর্চারি দেখেন, সব জায়গাতেই। মানে যার জন্য আমি চাইবো যে এই তারুণ্যকে আপনি সুযোগ দেন, তারুণ্যের উপর বিশ্বাস রাখেন, আর তারুণ্যকে পৃষ্ঠপোষকতা করার দিস ইজ দ্য টাইম। এবং আমরা যে মাদক মুক্ত সমাজ গঠনের কথা বলছি এবং সরকারের মন্ত্রীরাও একই কথা বলছেন, ক্রীড়া জগতের ক্রীড়াঙ্গনের এই বিকাশ বা এই বিস্তৃতিও হয়তো সেই লক্ষ্য অর্জনে অনেকটা সহায়ক হবে। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আর কথা বলছিলাম দর্শক, আমরা ক্রীড়াঙ্গন নিয়ে প্রত্যাশা, নতুন বছর নতুন সরকার, ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের কি প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, কিভাবে শুরু হতে পারে সেই পরিবর্তনের সূচনা, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম এবং ভবিষ্যতেও বলবো। আজকের আলোচনা এই পর্যন্তই। এতক্ষণ যারা সামনে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর এরপরে রয়েছে এটিএন নিউজের পরবর্তী আয়োজন পাওয়ার টক, সেখানে সহকর্মী মুন্নি সাহা দুজন অতিথির সঙ্গে কথা বলবেন, তার কাছে যাব। তবে তার আগে ছোট্ট বিরতি নিশ্চয়ই সঙ্গে থাকবেন।